হ্যাঁ, আমাদের হচ্ছে আউটলাইন যেগুলো থাকবে আর কি অ্যালগরিদমে, শিডিউলিং অবজেক্টিভ গুলো দেখবো, লেভেল অফ শিডিউলিং, শিডিউলিং ক্রাইটেরিয়া থাকবে কিছু, তারপর হচ্ছে শিডিউলিং অ্যালগরিদম যেগুলো আমরা দেখবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, নাম মনে হয় শুনছেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেজ অফ ফার্স্ট, প্রায়োরিটি শিডিউলিং, আর রাউন্ড রবিন অ্যালগরিদম, এগুলো হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করবো আর কি। ঠিক আছে, এখানে হচ্ছে শিডিউলিং অবজেক্টিভ কিছু আছে। শিডিউলিং ক্রাইটেরিয়াস, শিডিউলিং ক্রাইটেরিয়াস গুলো হচ্ছে আমাদের ইসে ল্যাবে ইম্পর্টেন্ট, আর এটা থিওরিতেও আসতে পারে। 5টা ক্রাইটেরিয়া আছে, তো আপনার এক্সামে এরকম আসতে পারে যে ডিসক্রাইব দ্য শিডিউলিং ক্রাইটেরিয়াস অথবা রাইট ডাউন দ্য শিডিউলিং ক্রাইটেরিয়াস। তো এটা হচ্ছে আমার শিডিউলিং ক্রাইটেরিয়া। যেমন হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। ঠিক আছে, সিপিইউ ইউটিলাইজেশন মানে হচ্ছে আমাদের যে রিসোর্স গুলো থাকবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে আর কি, সেটা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। ঠিক আছে, কিপ দ্য সিপিইউ অ্যান্ড দ্য রিসোর্স অ্যাজ বিজি অ্যাজ পসিবল, মানে শিডিউলিং অ্যালগোরিদম গুলার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সিপিইউ বা হচ্ছে আমাদের সিস্টেম রিসোর্স থাকে যতদূর সম্ভব ব্যবহার করা আর কি, কোনো রিসোর্স যেন ওয়াস্ট না হয়, সেই জন্য শিডিউলিং অ্যালগোরিদম ইউজ করা হয়। তারপর হচ্ছে থ্রুপুট। থ্রুপুট সম্পর্কে হয়তো জানেন অনেকেই, যেমন হচ্ছে একটা মানে পার ইউনিট অফ টাইম, স্মল ইউনিট অফ টাইমে কোনো একটা মেশিন যে কাজ করতে পারে বা যে রেসপন্স দিতে পারে, সেটাই হচ্ছে দ্য থ্রুপুট। যেমন এখানে বলছে নাম্বার অফ প্রসেস দ্যাট কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার ইউনিট টাইম। ঠিক আছে, একটা ইউনিট টাইমে, সাপোজ ইউনিট টাইম বলতে সেটা একটা ইউনিট সেকেন্ড বা ইউনিট মিনিট হইতে পারে। এই ইউনিট টাইমে কোনো একটা মেশিন যতটুকু প্রসেস বা কাজ কমপ্লিট করতে পারে ওইটাই আর কি থ্রুপুট। এখানে যেহেতু আমরা শিডিউলিং প্রসেস শিডিউলিং করব, সেক্ষেত্রে নাম্বার অফ প্রসেস কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার ইউনিট অফ টাইম, মানে একটা নির্দিষ্ট ইউনিট টাইমে যতগুলো প্রসেস কমপ্লিট হয় আর কি। আরেকটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে, টার্ন অ্যারাউন্ড টাইম বলতে বোঝায় হচ্ছে একটা কাজ স্টার্ট হবে, যেমন হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট এ পার্টিকুলার প্রসেস ফ্রম ইটস এন্ট্রি টাইম। ঠিক আছে, একটা কাজ শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত যে টাইমটা, সেটাই হচ্ছে সেটা টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে, অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট এ পার্টিকুলার প্রসেস ফ্রম ইটস এন্ট্রি টাইম। এন্ট্রি টাইম বলতে বোঝায় যখন থেকে কাজটা স্টার্ট হয় এবং যখন হচ্ছে রেজাল্টটা পাই, এই মিডে মাঝখানে যতটুকু সময়, টোটালটা হচ্ছে আমার টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে, যেমন মনে করেন যে আমি একটা প্রসেস এক্সিকিউট করব, ওই প্রসেসটা অন্য আরেকটা প্রসেসের উপরে ডিপেন্ড করতেছে, মানে ওই যেটার উপরে ডিপেন্ড করতেছে সেইটা শেষ হওয়ার পরে আমার কারেন্ট প্রসেসটা রান করবে। তার মানে কি, ওয়েটিং টাইম প্লাস হচ্ছে আমার যে এক্সিকিউশন বাস টাইম, দুইটা অ্যাড করে টার্ন অ্যারাউন্ড টাইম আসতেছে। তার মানে টোটাল রেজাল্টটা পাইতে যে সময়, সেটাই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বা কমপ্লিট টাইম বলতে পারেন, মানে কমপ্লিটেশন টাইম বলে আর কি এটাকে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম বলতে বোঝায় অ্যামাউন্ট অফ টাইম এ প্রসেস হ্যাজ বিন ওয়েটিং ইন এ রেডি কিউ। ওয়েটিং টাইম বলতে আমার যদি অনেকগুলো প্রসেস থাকে, তাহলে একটার পর একটা প্রসেস অ্যাডমিট হবে এবং এক্সিকিউট করবে। তো এর মধ্যে যে প্রসেসটা আগে যাবে তার তো কোনো ওয়েটিং টাইম থাকবে না, কিন্তু পরবর্তীতে যে প্রসেসগুলো যাবে সেটার তো একটা অন্য প্রসেস কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত সে ওয়েট করবে রেডি কিউতে। এই যতক্ষণ টাইম সে রেডি কিউতে ওয়েট করবে, স্টে করবে, এটাকে আসলে ওয়েটিং টাইম বলা হচ্ছে। এগেইন আরেকটা হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম বলতে বোঝাচ্ছে অ্যামাউন্ট অফ টাইম ইট টেকস ফ্রম হোয়েন এ রিকোয়েস্ট সাবমিটেড আনটিল দ্য ফার্স্ট রেসপন্স ইজ প্রডিউসড। ঠিক আছে, যখন আমরা কোনো ইনস্ট্রাকশন দিব বা হচ্ছে কোনো একটা প্রসেস ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার পর থেকে সে ফার্স্ট আউটপুট দেওয়া বা ফার্স্ট রেসপন্স করার জন্য
যতটুক পর্যন্ত হচ্ছে আমার টাইম লাগবে সেটা হচ্ছে রেসপন্স টাইম। এখন কথা হচ্ছে যে আউটপুট মানে কি, এটা একটা প্রসেস তো অনেকগুলো স্টেপে আউটপুট দেয়, মানে তার এক্সিস্টেন্সি যতক্ষণ পর্যন্ত সে হচ্ছে নোটিফাই না করা যাবে ওই টাইমটাই হচ্ছে রেসপন্স টাইম আর কি, ক্রিয়েট হওয়ার পর থেকে। ঠিক আছে, ক্রিয়েট হওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত আমরা যে প্রসেসটার এক্সিস্টেন্সি রিয়েলাইজ করার জন্য যতক্ষণ সময়টা দরকার, এইটাই হচ্ছে আমাদের রেসপন্স টাইম। এখন এই শিডিউলিং ক্রাইটেরিয়া গুলা ইম্পর্টেন্ট কেন? যেমন ধরেন সিপিইউ ইউটিলাইজেশন, আমাদের যদি সিপিইউ বেশি ইউটিলাইজ হয়, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, তার মানে আমাদের রিসোর্সটা ভালো ইউজ হচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে থ্রুপুট। থ্রুপুট মানে কি? থ্রুপুট হচ্ছে একটা স্মল অ্যামাউন্ট অফ টাইমে যত বেশি আমাদের প্রসেস নাম্বার এক্সিকিউট হবে, আমাদের সিস্টেমটা তত ভালো হবে, মানে ম্যাক্সিমাম থ্রুপুট আর কি। এবং টার্ন অ্যারাউন্ড টাইম যদি বেশি হয়, আপনি ফর এক্সাম্পল আপনার যদি একটা সিস্টেম অনেক বেশি টাইম নেয়, একটা কাজ করার জন্য যদি একটা সিস্টেম অনেক বেশি টাইম নেয়, তার মানে কি এটা স্লো আর এটার পারফরমেন্স খারাপ। আরেকটা সিস্টেম যদি অল্প সময়ে টার্ন অ্যারাউন্ড টাইমটা যদি অল্প হয় এবং আপনাকে যদি দ্রুত ফিডব্যাক দিতে পারে, তার মানে তার পারফরমেন্স ভালো। এই জন্য টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে মিনিমাম হইতে হবে, মিনিমাইজ যত করা যাবে ততই ভালো। ওয়েটিং টাইমটা হচ্ছে আপনার মিনিমাম ওয়েটিং টাইম, মিনিমাম রেসপন্স টাইম। ঠিক আছে, এটা হচ্ছে শিডিউলিং ক্রাইটেরিয়া। শিডিউলিং ক্রাইটেরিয়া গুলা হচ্ছে আপনার থিওরির জন্য ইম্পর্টেন্ট, বাট ল্যাবে তো আর থিওরি আসবে না, এটা জাস্ট হচ্ছে জানার জন্য, আমাদের কোড করতে এটা জানতে হবে। এরপরে হচ্ছে আমাদের যেটা দেখলাম যে সিপিইউ অপটিমাইজেশন ক্রাইটেরিয়া বলে, এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের শিডিউলিং ক্রাইটেরিয়া। শিডিউলিং ক্রাইটেরিয়া গুলা কেন অ্যাপ্লাই করবো আর কি, যেমন আমি একটু আগে বললাম যে ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন, তারপরে হচ্ছে কি ম্যাক্সিমাইজ থ্রুপুট, থ্রুপুট বেশি হইলে আমাদের পারফরমেন্স ভালো। মিনিমাইজ টার্ন অ্যারাউন্ড টাইম, মানে টার্ন অ্যারাউন্ড টাইমটা যতটা মিনিমাম হবে সিস্টেমটা ততটা বেটার। আর হচ্ছে মিনিমাইজ ওয়েটিং টাইম, আমাদের ওয়েটিং টাইমটা যত মিনিমাইজ হবে সিস্টেমটা হচ্ছে ততটা বেটার রেসপন্স করবে। আর হচ্ছে মিনিমাইজ রেসপন্স টাইম। ঠিক আছে, মানে আমার হচ্ছে পারফরমেন্সটা কিন্তু আমার এক্সিকিউশন টাইম বা ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম সবকিছুর সাথে একটা বিপরীত অনুপাত, মানে ব্যস্ত অনুপাতে কাজ করে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল পারফরমেন্সের সাথে আমার টাইমিংটা। এই জন্য হচ্ছে সিপিইউ অপটিমাইজেশন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা এই সিপিইউটাকে হচ্ছে অ্যাজ ইফিশিয়েন্ট, যতটা পারফরমেন্স বাড়ানো যায় সেটা করব। আর এই ইফিশিয়েন্ট শিডিউলিং এর কিছু ক্রাইটেরিয়া গুলা দেখলাম, দুইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এখানে একটা কথা বলছে, থ্রুপুট ভার্সেস রেসপন্স টাইম। থ্রুপুট রিলেটেড টু রেসপন্স টাইম বাট নট আইডেন্টিক্যাল। মিনিমাইজ রেসপন্স টাইম উইল লিড টু মোর কন্টেক্সট সুইচ অ্যান্ড দ্যাট ইফ ইউ অনলি ম্যাক্সিমাম থ্রুপুট, মানে আমার যদি মিনিমাইজ হয়, সাপোজ আমার রেসপন্স টাইমটা যদি কম হয়, তার মানে আমি হচ্ছে বেশি থ্রুপুট পাবো। রেসপন্স টাইম বলতে তো বুঝি আমার একটা টাইম, আমি যদি বেশি টাইম লাগে তাহলে কি এক্সিকিউশন কম হবে। সেক্ষেত্রে আমার একটা ইউনিট টাইমের মধ্যে যদি কম এক্সিকিউশন হয়, তার মানে আমি থ্রুপুটটা মিনিমাম পাবো। এটাই আর কি, একটা একটার সাথে বিপরীত অনুপাতে কাজ করে। আরেকটা জিনিস, আমরা এখানে যে শিডিউলিং পলিসিগুলো, মানে শিডিউলিং অ্যালগোরিদম গুলো দেখবো, সেটা হচ্ছে আপনার যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা হচ্ছে ইন শর্ট আমরা লিখতে পারি এফসিএফএস, এক্সামে এফসিএফএস বলতে পারি, বা আমরা বিভিন্ন সময় এফসিএফএস বলবো। এটা বুঝতে হবে, এফসিএফএস মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে, আর এটা হচ্ছে শর্টেজ জব ফার্স্ট, এটাকে আমরা সংক্ষেপে বলবো এসজেএফ, শর্টেজ জব ফার্স্ট। এটা দুই রকম হইতে পারে, নন প্রিমটিভ, প্রিমটিভ। ঠিক আছে, নন প্রিমটিভ, প্রিমটিভ দুই রকম হইতে পারে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিং আরেকটা অ্যালগোরিদম, এটা হচ্ছে আরেকটা শিডিউলিং অ্যালগোরিদম আর কি। ঠিক আছে, প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম গুলো আমরা দেখব। এরপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রাউন্ড রবিন অ্যালগোরিদম। রাউন্ড রবিন অ্যালগোরিদম হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আমরা দেখবো আর কি কিভাবে কাজ করে। এটাকে সংক্ষেপে আর আর বলতে পারেন। ঠিক আছে, সংক্ষেপে আর আর বলতে পারেন এটাকে। আচ্ছা,
এরপর আজকে আমরা যে অ্যালগরিদমটা দেখবো এটাকে বলা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি বা কোনো প্রবলেম হচ্ছে বলবেন নাকি অল ওকে? জুবাই কিছু বলবেন নাকি? না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যা দেখবো, দেখার পর হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করব আমাদের যেহেতু আপনাদের কাছে সবার কি কম্পিউটার আছে নাকি নাই? কারো কারো কাছে আছে স্যার, আবার কারো কারো কাছে নাই। মানে কত পার্সেন্ট কম্পিউটার ইউজ করতে পারেন আর কি পারবেন? আচ্ছা, আমি যখন ল্যাব কোডগুলো করাবো তখন আপনারা কেমনে কিভাবে করবেন এটা জানার জন্য আর কি। আপনারা কি মানে আমার সাথে করবেন নাকি পরবর্তীতে করবেন? স্যার এখন ম্যাক্সিমামের কাছে স্যার পিসি নাই, অ্যাভেলেবেল নেই স্যার। আচ্ছা, তাহলে আমি যেভাবে প্রসেসটা দেখাই দিব ওইভাবে বাসায় যায় বা হচ্ছে অন্যভাবে ট্রাই করেন করার জন্য, ঠিক আছে? আমি জাস্ট তাহলে করে দেখাই দিব, আপনারা একটু দেখবেন। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই ল্যাবে যে অ্যালগরিদম গুলা করবো এগুলা কিন্তু আমাদের থিওরিতেও আছে, ঠিক আছে? ল্যাবের অ্যালগরিদম গুলা থিওরিতেও রিলেটেড। এই জন্য এটা হচ্ছে কিভাবে কাজ করে আমরা আগে ল্যাবে সিমুলেশনটা দেখবো যে এইভাবে কাজ করে, মানে ক্যালকুলেশনটা দেখবো। ক্যালকুলেশন দেখার পরে এটা ইমপ্লিমেন্ট করব। এই জন্য হচ্ছে আপনারা এটা আমি যেভাবে ক্যালকুলেটটা করব ওই ক্যালকুলেশনটা হচ্ছে জাস্ট নোট ডাউন করে নেবেন বা হচ্ছে রেকর্ডিং থেকে দেখে নেবেন, কারণ এটা হচ্ছে থিওরিতে এইভাবে মানে লিখতে হবে আর কি বা করতে হবে, থিওরিতে এইভাবে আসবে। আচ্ছা, আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে অ্যালগরিদম এটার বেসিকটা বলে দেই, এটা কিভাবে কাজ করে আর কি। The process that requires the CPU first is allocated the CPU first। মানে হচ্ছে আমি যে অ্যালগরিদম এটার ক্ষেত্রে যেই প্রসেসটা আগে আসবে, ঠিক আছে, যেই প্রসেসটা আগে আসবে সেটাকে আমি আগে প্রসেস করব। মানে ফার্স্ট কাম যেটা প্রথমে আসবে সেটাকে আমি ফার্স্ট সার্ভ করব, মানে ফার্স্টেই সেটাকে আমি এক্সিকিউট করব আর কি, ক্যালকুলেট করব। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ যেটা আর কি। ফিফো বলতে তো কিউ কে বোঝায়, কিউ এর প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল অনুযায়ী এটা কাজ করবে, ঠিক আছে? এবং আমরা হচ্ছে এটার পারফরমেন্সটা কিভাবে মেজার করব, পারফরমেন্স মেট্রিক্স বলতে আমরা এখানে এভারেজ ওয়েটিং টাইম, ঠিক আছে, এভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করব, আর হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বা হচ্ছে কমপ্লিটেশন টাইম আর কি। কমপ্লিশন টাইম বলতে বোঝায় যে আমাদের কতটুকু সময় লাগছে টোটাল প্রসেসটা নিয়ে কাজ করতে। যদি কমপ্লিশন টাইম বেশি হয় তার মানে পারফরমেন্স খারাপ, কমপ্লিশন টাইম কমই যদি হয় তার মানে পারফরমেন্স ভালো আর কি। কমপ্লিশন টাইম অথবা হচ্ছে এটাকে আপনি বলতে পারেন টার্ন অ্যারাউন্ড টাইম, কমপ্লিশন টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম সেম। আর আরেকটা হচ্ছে ওয়েটিং টাইম, এভারেজ ওয়েটিং টাইম, এটা হচ্ছে আমাদের দুইটা পারফরমেন্স ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে আমরা যেটা করব এটা হচ্ছে ভিজুয়ালাইজ করব, আমাদের শিডিউলিং প্রসেস শিডিউলারটাকে ভিজুয়ালাইজ করব জ্ঞান চার্টের মাধ্যমে। তো এক্সামে আসলে আমাদের জ্ঞান চার্টটা ড্র করতে হবে, যদি আমাদের মানে থিওরি এক্সামে আসে জ্ঞান চার্টটা ড্র করতে হবে, এবং হচ্ছে আমাদের পারফরমেন্স ম্যাট্রিক্সগুলো ক্যালকুলেট করে দেখতে হবে যে আসলে এটা কেমন পারফরমেন্স কেমন দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা জুবার, আপনাদের এখানে আজান দেয় কখন? আজান স্যার দিচ্ছে অলরেডি স্যার। স্যার আজান দিচ্ছে স্যার আমি এখন। একটু নামাজের বিরতি দিব আর কি, নামাজ পড়বো তো। কয়টা থেকে জি কয়টা স্যার। দেওয়া যায়? 40 পর্যন্ত দিয়ে দেন স্যার। এতক্ষণ? স্যার 30 পর্যন্ত দিলে স্যার, 30 বা 35। আচ্ছা, 35 পর্যন্ত দিব আর কি। তারপরে স্যার। আপনারা 35 থেকে জয়েন করা ট্রাই করেন, মানে 40 থেকে আমরা মোটামুটি শুরু করবো আর কি, কিন্তু 35-এ জয়েন করা ট্রাই করেন, আমি 35-এ ট্রাই করবো জয়েন করার আবার। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্রুত চলে আসেন, এটা ইমপ্লিমেন্টেশন করবো আর কি আপনারা আসলে। স্যার রেকর্ডিংটা পজ করে রেখে যেতে পারেন।
আচ্ছা, শর্টেজ অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো বললাম হচ্ছে যেটা আমার আগে আসবে, যে প্রসেসটা আগে থাকবে সেটাকে আমি জাস্ট আগে প্রসেস করব, মানে আগে এক্সিকিউট করব আর কি। তো হচ্ছে এটা দেখানোর জন্য আমরা যেই দুইটা যে পারফরম্যান্স ম্যাট্রিক্স ইউজ করব সেটা হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম, আর একটা হচ্ছে যে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বা হচ্ছে এভারেজ কম্পিউটেশন টাইম। আর আমাদের এটা ভিজুয়ালাইজ করব হচ্ছে গ্যান চার্ট ইউজ করে। গ্যান চার্টের মাধ্যমে আমরা জাস্ট সেটাকে ভিজুয়ালাইজ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাপোজ ধরেন যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সামে এরকম একটা টেবিল দেওয়া থাকবে। ঠিক আছে, এক্সামে এরকম একটা টেবিল দেওয়া থাকবে যে প্রসেস এবং হচ্ছে প্রসেসের করসপন্ডিং বাস টাইম বলা থাকবে। এখানে যেমন বলা আছে P1 P2 P3 এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা ডিফারেন্ট প্রসেস, এবং এর করসপন্ডিং বাস টাইম মানে এটা হচ্ছে কতটা ইউনিট, বাস টাইম কত ইউনিট, এটার বাস টাইম কত ইউনিট, P3 এর বাস টাইম কত ইউনিট, এটা দেওয়া থাকবে। ঠিক আছে, জাস্ট এক্সামে এটাই দেওয়া থাকবে এবং বলা থাকবে হচ্ছে FCFS ইউজ করে সেটা গ্যান চার্ট বা ওয়েটিং টাইম অথবা আমার টার্ন অ্যারাউন্ড টাইম বা রেসপন্স টাইম বের করার জন্য বলবে। দ্যাট ফার্স্ট সলিউশনটা আর কি এখান থেকে শুরু। আমাদের গ্যান চার্ট, প্রথমে আমাদের একটা গ্যান চার্ট ড্র করতে হবে। তো গ্যান চার্টটা কিভাবে ড্র করব, যেমন আমাদের P1 হচ্ছে আমাদের একদম ভেরি ফাস্ট প্রসেস, এর আগে আমাদের কোনো কাজ নাই, অতএব P1টা একদম প্রথমে আমাদের গ্যান চার্টে বসবে, মানে এটা প্রথমে এক্সিকিউট হবে। এবং এটা কতক্ষণ এক্সিকিউট হবে দেখেন, এর আগে কিন্তু কোনো প্রসেস নাই, তার মানে এর কোনো ওয়েট নাই, ওয়েটিং মানে কোনো ওয়েট করতে হবে না, একদম রেডি কিউ থেকে সরাসরি সে এক্সিকিউশনে চলে যাবে। অতএব এটা হচ্ছে আমার দেখেন 0 থেকে শুরু হচ্ছে, কারণ কি এর আগে আমার কোনো কাজ হয় নাই, সে এখান থেকে স্টার্ট করবে করে এখানে বলছে যে 24 ইউনিট অফ টাইম, 24 ইউনিট। ঠিক আছে, সে কতক্ষণ কাজ করবে, বাস টাইম যেহেতু 24 ইউনিট, তার মানে সে হচ্ছে 24 ইউনিট পর্যন্ত কাজ করতেছে এখানে। ঠিক আছে, 24 ইউনিট পর্যন্ত কিন্তু P1 কাজ করলো। এখন দেখেন P1 এ যখন কাজ শেষ হলো, 24 এ এসে এর কাজ শেষ, তার মানে এখন হচ্ছে আমি P2 কে পারমিশন দেব যে হ্যাঁ এবার হচ্ছে P2 আমার রেডি কিউ থেকে এক্সিকিউশনে চলে আসবে। এতক্ষণ কিন্তু P2 ওয়েট করছে। ঠিক আছে, P1 এর কারণে। এখন P2 যখন আসলো দেখেন P1 শেষ হওয়ার পরে P2 চলে আসলো। ঠিক আছে, P2 চলে আসলো, P2 আমার কতক্ষণ বাস টাইম হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, 3 ইউনিট বাস টাইম। অতএব আমার হচ্ছে এখানে যতক্ষণ ছিল 24 পর্যন্ত ওয়েট করছে, 24 এর পরে আরো 3 ইউনিট সে কাজ করে 27 এ চলে যাবে। কারণ কি 24 এর পরে যদি আমি 3 ইউনিট করি তাহলে কি আমার হচ্ছে 25 26 27, P2 27 পর্যন্ত এক্সিকিউট করলো। করার পরে এবার হচ্ছে আমার P3। ঠিক আছে, P3 এট লাস্ট কত, এটাও 3 ইউনিট। তাহলে এটা হচ্ছে আমার P2 শেষ হওয়ার পরে P3 এক্সিকিউট শুরু করলো, মানে 27 এর পরে 3 ইউনিট সে এক্সিকিউট করলো, করে হচ্ছে সে হচ্ছে 28 29 30 পর্যন্ত এক্সিকিউট করলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্যান চার্ট। আপনাকে যেরকম ভ্যালুই দেওয়া থাক, প্রসেসের করসপন্ডিং এ বাস টাইম যেমনই দেওয়া থাক, আমাদের এই গ্যান চার্টটা ড্র করতে হবে। এট ফার্স্ট গ্যান চার্ট ড্র করতে হবে, এবং এক্সামে বলাও থাকবে যে ড্র দ্য গ্যান চার্ট ফর FCFS বা এরকম অ্যালগরিদমের নাম বলা থাকবে। তো গ্যান চার্টটা কি বুঝতে পারছেন কিভাবে ড্র হয়েছে? কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, নাহলে আমরা আবার নেক্সট স্টেপে যাব। কেউ কি কোনো কোশ্চেন করবেন? স্যার আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কারো কোশ্চেন থাকলে আপনারা রেইজ হ্যান্ড করতে পারেন, তাহলে আমি ইজিলি বুঝতে পারবো আর কি। ঠিক আছে, রেইজ হ্যান্ড করলে বুঝতে পারবো। আমি তাহলে হচ্ছে পরের স্টেপে যাচ্ছি। এতটুকু আমাদের ক্লিয়ার সবাই, তাই তো? এখন দেখেন আমি হচ্ছে যেটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যার মাধ্যমে হচ্ছে আমরা আসলে ইভ্যালুয়েট করব, সেটা হচ্ছে ওয়েটিং টাইম। ঠিক আছে, ওয়েটিং টাইম দেখেন P1 এর ওয়েটিং টাইম কেন 0, কারণ P1 কিন্তু আমাদের রেডি কিউতে ছিল না, সে সরাসরি আমাদের এক্সিকিউশনে চলে আসছে। ঠিক আছে, মানে সে একদম জিরো থেকে সে স্টার্ট হয়েছে, এই জন্য P1 এর ওয়েটিং টাইম কিন্তু আমাদের কত, 0। ঠিক আছে,
এরপরে আমাদের হচ্ছে P2 P2 ওয়েটিং টাইম কত 24 কেন 24 কারণ P1 আমার 24 ইউনিট 0 থেকে 24 ইউনিট পর্যন্ত এক্সিকিউট হয়েছে 0 থেকে 24 ইউনিট পর্যন্ত এক্সিকিউট হয়েছে এই কারণে P2 আমার রেডি কিউতে 24 ইউনিট অফ টাইম পর্যন্ত ওয়েট করতে হয়েছে এজন্য তার ওয়েটিং টাইম হচ্ছে 24 ঠিক আছে তারপরে এট লাস্ট P3 এর ওয়েটিং টাইম দেখাচ্ছে কত 27 কেন 27 কারণ আমাদের একদম 27 ইউনিট P1 কাজ করছে 24 পর্যন্ত এরপরে কাজ করলো P2 তারপরে হচ্ছে P3 কাজ করছে এই জন্য হচ্ছে P3 এর আমার 27 ইউনিট পর্যন্ত ওয়েট করার পরে সে হচ্ছে জাস্ট এক্সিকিউশন শুরু করছে এই জন্য তার ওয়েটিং টাইম হচ্ছে 27 এখন আমাদের এভারেজ ওয়েটিং টাইমটা ক্যালকুলেট কিভাবে করব যেমন হচ্ছে এইগুলা জাস্ট হচ্ছে যোগ করব আমি P1 P2 P3 এগুলাকে জাস্ট আমি সাম করে অ্যাজ আমার নাম্বার অফ প্রসেস হচ্ছে 3 ঠিক আছে তিনটা যেহেতু নাম্বার অফ প্রসেস আমার যেহেতু তিনটা P1 P2 P3 তিনটা হচ্ছে প্রসেস নাম্বার এজন্য আমি প্রসেস নাম্বার দিয়ে এটাকে যদি আমি ভাগ করে দেই টোটাল টাইমটাকে তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার কি এভারেজ ওয়েটিং টাইম বুঝতে পারছেন মানে আমি আগে ওয়েটিং টাইমগুলো ক্যালকুলেট করলাম গ্যান্ট চার্ট থেকে ওয়েটিং টাইম ক্যালকুলেট করার পরে এই ওয়েটিং টাইমগুলোকে আমি জাস্ট হচ্ছে ডিভাইড করে দিলাম ঠিক আছে ডিভাইড করে দিলে আমার কিন্তু যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার এভারেজ ওয়েটিং টাইম এরপরে হচ্ছে এভারেজ আচ্ছা এভারেজ ওয়েটিং টাইমে মনে হয় কারো প্রবলেম নাই তাই না এরপরে আমি হচ্ছে এভারেজ কমপ্লিটেশন টাইমে যাব আর কি আমি একটু আগে বলছি যে কমপ্লিটিং টাইম আর হচ্ছে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম দুইটা কিন্তু সেম জিনিস ঠিক আছে কমপ্লিট টাইম বা হচ্ছে এক্সামে এরকম আসতে পারে যে কমপ্লিটিং টাইম কি অথবা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম কি ঠিক আছে এক্সামে এরকম আসতে পারে তো সেই ক্ষেত্রে মানে হচ্ছে কনফিউজড হওয়া যাবে না টার্ন অ্যারাউন্ড টাইমই যায় কমপ্লিশন টাইম তাই কমপ্লিশন টাইম কি যেমন ধরেন আমার P1 কতক্ষণ কত ইউনিট পর্যন্ত কাজ করছে 24 কাজ করার পরে কিন্তু সে কমপ্লিট হয়েছে 0 থেকে 24 এই জন্য আমার কমপ্লিট টাইম হচ্ছে 24 ঠিক আছে এরপরে কি 27 কিভাবে হয়েছে 27 হয়েছে আমার যখন আমি P2 কে রেডি কিউতে দিলাম সে কিন্তু ওয়েট করছে 24 ইউনিট ওয়েট করার পরে 3 ইউনিট কাজ করছে তারপরে সে 27 এ এসে আমাকে রেজাল্টটা ব্যাক দিয়েছে তার মানে তার কমপ্লিট হইতে 27 ইউনিট অফ টাইম লাগছে এই জন্য এটা হচ্ছে আমার 27 ঠিক আছে এবং এট লাস্ট P3 এর কিন্তু আমার ওয়েট করতে হয়েছে 27 পর্যন্ত এবং তারপরে সে 3 ইউনিট কাজ করছে করে হচ্ছে তার রেজাল্ট আসছে কত 30 ঠিক আছে তাহলে তার রেজাল্ট এখানে 30 আসছে এই জন্য আমি এখানে 30 এখন দেখেন এই তিনটাকে আমি অ্যাড করলাম 24 27 30 এই তিনটাকে অ্যাড করে 3 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমি 27 পাবো ঠিক আছে তার মানে এর হচ্ছে এভারেজ কমপ্লিশন টাইম বা হচ্ছে আমার কি বলে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 27 মানে এখানে একটা জিনিস খেয়াল করেন আমি টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে পাচ্ছি এটা হচ্ছে আমার ওয়েটিং টাইম প্লাস বাস টাইম কিন্তু যেমন এই যে P2 বাস টাইম কত 3 আর P2 এর ওয়েটিং টাইম কত ছিল 24 ঠিক আছে এই 24 প্লাস 3 করেই কিন্তু আমি টার্ন অ্যারাউন্ড টাইম বা কমপ্লিশন টাইমটা পাচ্ছি একই ভাবে আমার P3 এর ক্ষেত্রে কি P3 এর ক্ষেত্রে 30 পাইছি কারণ আমার ওয়েটিং টাইম এখানে কত ছিল 27 প্লাস আমার এখানে বাস টাইম হচ্ছে 3 এই 27 প্লাস 3 করে আমি কিন্তু 30 পাইছি তার মানে আমার এখানে একটা ফর্মুলা আপনারা নোট ডাউন করে রাখেন যেটা আমাদের ইমপ্লিমেন্টেশনে কাজে লাগবে সেটা হচ্ছে আমার টার্ন অ্যারাউন্ড টাইম বা কমপ্লিশন টাইমটা হচ্ছে আমার ওয়েটিং টাইম প্লাস বাস টাইম যে কোনো প্রসেসের ওয়েটিং টাইমের সাথে বাস টাইমটা অ্যাড করলেই টার্ন অ্যারাউন্ড টাইম বা কমপ্লিশন টাইমটা পাবো আর কি আমরা ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমটা এখানে মনে করেন আমি এরকম টেবিল দিছি টেবিলটা চেঞ্জ করে দিব এটা আপনারা করবেন এটা দেখবো আর কি কারো কোশ্চেন থাকলে বলেন তাহলে আমি এটা সলভ করতে দিব যদি বলতেন আরেকবার বলেন আমি শুনতে পাই নাই ব্রাশ টাইপ ব্রাশড
ওই প্রসেসের পরে হ্যাঁ, যেটা দেওয়া আচ্ছা বাস টাইম যেটা বাস টাইম এটা দেওয়া থাকবে, এটা হচ্ছে গিভেন, মানে হচ্ছে আপনার একটা প্রসেস কমপ্লিট করতে কতটা ইউনিট সে নিবে আর কি, বুঝতে পারছেন? তার মানে একটা প্রসেস কমপ্লিট হইতে আপনার কত ইউনিট নিবে, এটা হচ্ছে আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে? বাস টাইম আর প্রসেসটা আমাদের দেওয়া থাকবে, এটা দিয়ে আমরা গ্যান্ট চার্ট, ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম সবগুলা কমপ্লিট করব। আমি আরেকবার ওভারভিউ দিচ্ছি, যেমন আমাদের এক্সামে কিন্তু দেওয়া থাকবে শুধু একটা টেবিল, এরকম একটা টেবিল দেওয়া থাকবে, টেবিলে শুধু প্রসেস এবং করসপন্ডিং বাস টাইমটা দেওয়া থাকবে। করসপন্ডিং বাস টাইমটা দিয়ে আমরা কি করব, একটা গ্যান্ট চার্ট ড্র করব। কিভাবে গ্যান্ট চার্ট ড্র করব, মানে আমার যত ইউনিট বলা থাকবে, বাস টাইমের ইউনিট যত, আমার এই গ্যান্ট চার্টে সে সেলের ততগুলো ইউনিট নিয়ে, যেমন হচ্ছে P1 প্রথমে আসছে, এর বাস টাইম 24, তাহলে সে 24 ইউনিট নিয়ে কাজ করলো, এবং এরপরে দেখা গেল যে P1 এর কাজ শেষ, এখন P2 কাজ শুরু করতেছে। P2 কাজ শুরু করলে P2 কত 3 ইউনিট, 24 আর 3 আমার হচ্ছে 27 করলো, এবং এরপরে কি কাজ করলো P3, তার মানে এই যে 27 এর পরে আরো 3 ইউনিট কাজ করলো P3, ঠিক আছে? এই ইউনিটগুলো হচ্ছে বাস টাইম, মানে সে এক একটা প্রসেস কমপ্লিট হইতে কতটুকু সময় লাগবে বা কত ইউনিট টাইম লাগবে সেটা হচ্ছে এখানে দেওয়া থাকবে, এটাই বলে বাস টাইম, এবং এটা এই কোশ্চেনে দেওয়া থাকবে। বাস টাইম কোনো ক্যালকুলেট করা লাগবে না, আমরা এই বাস টাইমটা ধরে ধরেই সবকিছু বের করব। বাস টাইমটা ধরে ওয়েটিং টাইমটা বের করব, তারপরে টার্ন অ্যারাউন্ড টাইম বা কমপ্লিটেশন টাইম বের করব। আর আরেকটা ইম্পর্টেন্ট থিং যেটা বললাম, টার্ন অ্যারাউন্ড টাইম বা কমপ্লিশন টাইম ইকুয়াল টু বাস টাইম, এই যে বাস টাইম যেটা দেওয়া থাকবে এটা, আর আমরা ওয়েটিং টাইম যেটা বের করব সেটা, এই দুটো অ্যাড করে প্রতিটা প্রসেস, যেমন P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম বা কমপ্লিশন টাইম হবে P1 এর ওয়েটিং টাইম যে 0, এই 0 প্লাস আমার বাস টাইম হচ্ছে 24, 0 প্লাস 24 করলে 24 পাচ্ছি, দেখেন এখানে কিন্তু 24, ঠিক আছে? এবং একইভাবে P2 এর বাস টাইম আমার কত, 24 এর সাথে আমি হচ্ছে 3 অ্যাড করব, 3 অ্যাড করলে কত 27, তাহলে 27 এখানে পাইলাম। এবং একইভাবে P3 এর ক্ষেত্রেও 27 এর সাথে আমি 3 অ্যাড করলাম, তাহলে আমি এখানে P3 এর কমপ্লিশন টাইম বা টার্ন অ্যারাউন্ড টাইম পেলাম। পাওয়ার পরে হচ্ছে আমি এটাকে এভারেজ করলে আমার এভারেজ কমপ্লিশন টাইম চলে আসলো আর কি, ঠিক আছে? আর ওয়েটিং টাইম তো বললাম, আমি ওয়েটিং টাইম আমি আরেকটা একদম সোজা এক্সাম্পল এখান থেকে মানে ই করতে পারেন, যে হচ্ছে যেমন এখানে দেখেন P1 শুরু হয়েছে 0 থেকে, ঠিক আছে? 0 থেকে, তার মানে তার ওয়েটিং টাইম 0, এবং এই গ্যান্ট চার্ট থেকে দেখা যাচ্ছে যে P2 স্টার্ট হচ্ছে 24, তার মানে P2 এর ওয়েটিং টাইম 24, এবং আমার P3 স্টার্ট হচ্ছে 27 থেকে, তার মানে ওয়েটিং টাইম 27, দেখেন এটার সাথে ওয়েটিং টাইমের সাথে মিলায় দেখেন, ঠিক আছে? ওয়েটিং টাইমের সাথে মিলায় দেখেন, আমি যা বললাম তাই। এটা কিন্তু একটা সহজ জিনিস, আপনি গ্যান্ট চার্টটা যদি মনে নাই, আসলে ব্যাস লাগতেছে, আপনি যখন একটা কাজ করবেন যে গ্যান্ট চার্ট যেমনি ড্র করছেন, গ্যান্ট চার্টের ভ্যালুগুলা নিয়ে নিয়ে দেখবেন যে আসলে স্টার্টিংটা কোথায়, স্টার্টিংটা যেখানে সেটাই হচ্ছে ওয়েটিং টাইম। এবং একইভাবে আমি যখন হচ্ছে এটার কমপ্লিশন টাইম আর কি যেটাকে বলে, কমপ্লিশন টাইমটাও আমি একইভাবে বের করতে পারি, যে ইন্ডিং কোথায় ইন্ড হয়েছে, যেমন P1 এটার ইন্ড হয়েছে কোথায় 24, তার মানে 24 হচ্ছে এটার কমপ্লিশন টাইম বা টার্ন অ্যারাউন্ড টাইম, এবং 27 এ P2 ইন্ড হয়েছে, তার মানে P2 এর কমপ্লিশন টাইম বা টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 24। একইভাবে P3 টা হচ্ছে 30, এটা কিন্তু গ্যান্ট চার্ট থেকে আমরা দেখতে পারি, আমাদের স্টার্টিং যেটা সেটা হচ্ছে আমাদের ওয়েটিং টাইম, আর যেটা ইন্ডিং সেটা হচ্ছে আমার টার্ন অ্যারাউন্ড টাইম বা কমপ্লিশন টাইম। ক্লিয়ার নাকি প্রবলেম আছে কারো? রোল 7 আপনি বুঝতে পারছেন? রোল 7 জি স্যার। কোশ্চেন নাই তো? রোল না 16 আপনি বুঝতে পারছেন? রোল 16 জি স্যার। তাহলে কারো কোশ্চেন নাই, তাই তো? করতে দিলে করতে পারবেন একটা এরকম? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা সিম্পল একটা জিনিস বাকি আছে, এটা শেষ করে আপনাদের একটা করতে দিব, আপনারা একটা করে অ্যান্সার বলবেন কত হয়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর পরবর্তী অ্যালগোরিদম গুলাও জাস্ট একটু আপনার এই অর্ডারটা চেঞ্জ হবে, কিন্তু এইভাবে গ্যান্ট চার্ট বা এগুলা টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এভাবে বের করতে হবে, এজন্য আজকে এটা খুব ভালোভাবে বুঝলে পরবর্তীতে এগুলা বুঝতে সুবিধা হবে আর কি।
আচ্ছা, এরপরে যেটা, এটা হচ্ছে আরেকটা একই জিনিস, এটার এক্সাম্পল একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। দেখেন এখানে হচ্ছে এখানে কি বলছে, সাপোজ দ্য অ্যারাইভাল অর্ডার ফর দ্য প্রসেস P2 P3 P1, অ্যারাইভাল অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। আমার আগে কিন্তু অ্যারাইভাল অর্ডারটা কি ছিল, অ্যারাইভাল অর্ডার আগে ছিল যেমন হচ্ছে P1 P2 P3, এটা যেহেতু আমার যেভাবে আসছে সেভাবে এখানে কিছু বলা P1 P2 P3 বলা ছিল। তো এক্সামে যদি অ্যারাইভাল অর্ডারটা এভাবে চেঞ্জ করে দেই আমি, যেমন P2 আগে আসবে, P3 তারপরে আসবে, P1 তারপরে আসবে, অ্যারাইভাল অর্ডারটা যদি এভাবে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের জ্ঞান চার্ট এবং টোটাল ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আপনি P1 আগে P2 পরে এইভাবে সিকোয়েন্সিয়ালি করে দেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে। ঠিক আছে, এক্সামে অনেকেই এই ভুলটা করে, এই জন্য এটা একটু মার্ক করে রাখেন যে এই জিনিসটা কিন্তু আপনার এই যে অ্যারাইভাল অর্ডার বলে দেওয়া থাকবে, অথবা অ্যারাইভাল অর্ডার বলে না দিয়ে আমি এটা পাশে একটা টেবিল করে দিলাম। ঠিক আছে, পাশে একটা টেবিল করে দিয়ে এখানে আমি একটা অ্যারাইভাল একটা কলাম অ্যাড করে দিলাম, অ্যারাইভাল কলাম অ্যাড করে দিয়ে আমি বলে দিলাম যে হচ্ছে ধরেন P1 কে আমি বলে দিলাম, P1 কে আমি 3 বলে দিলাম 3, ঠিক আছে, তারপরে P2 কে আমি বলে দিলাম 1, এরপর হচ্ছে P3 কে আমি বলে দিলাম 2, এরকম বলে দিতে পারি অ্যারাইভাল। তার মানে যেটা হচ্ছে 1 নম্বরে সেটার অ্যারাইভাল আগে, যেটা 2 নম্বরে সেটা অ্যারাইভাল পরে, যেটা 3 নম্বরে সেটা অ্যারাইভাল এবং তারপরে এভাবে আর কি আমি কিন্তু সিকোয়েন্সটা বলে দিতে পারি। এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে খেয়াল করেন, এরকম যদি হয় অ্যারাইভাল দেওয়া আছে P2, তার মানে আমার P2টা অবশ্যই আগে প্রসেস করতে হবে, P2 ফার্স্টে আসছে। অ্যারাইভাল 1 মানে এটা হচ্ছে ফার্স্ট কাম হয়েছে। তো P2 যদি ফার্স্ট কাম হয় তাহলে এদিকে দেখেন কি হয়, আমাদের একইভাবে নিয়মটা সেম। P2 আমাদের কি ছিল, আমাদের বাস টাইম ছিল 3, তার মানে সে 3 ইউনিট এক্সিকিউট করছে। ঠিক আছে, 3 ইউনিট এক্সিকিউট করে P2 শেষ। এরপরে কে রেডি কিউতে আছে P3, তারপরে কে আসলো, তারপরে আসলো P3 আরো 3 ইউনিট এক্সিকিউট করে তারপরে 6 এ চলে গেল। ঠিক আছে, 3 প্লাস আরো 3 হচ্ছে 6, এবং এট লাস্ট আমাদের P1টা হচ্ছে 24 ইউনিট, এন্ড 24 ইউনিট তার মানে হচ্ছে আমার 6 এর থেকে সে হচ্ছে 24 ইউনিট কাজ করে 30 তে চলে আসলো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এই ক্ষেত্রে দেখেন আমাদের কিছুটা চেঞ্জ হবে, ওয়েটিং টাইম অফ P1 কত 6, তাই না? P1 এর ওয়েটিং টাইম এখানে কত 6, P2 এর ওয়েটিং টাইম কত 0, কারণ আমি বলছি একটা সহজ ক্যালকুলেশন হচ্ছে আমার স্টার্টিং টাইম যেটা সেটাই আমার ওয়েটিং টাইম। P2 এর স্টার্টিং টাইম যেহেতু 0, তার মানে হচ্ছে P2 এর ওয়েটিং টাইমটা 0। একইভাবে P1 এর ওয়েটিং টাইমটা যেহেতু 6, সেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের 6। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ক্লাসে যখন আমরা ক্যাম্পাস ক্লাসে থাকতাম, আমরা কিন্তু হচ্ছে কে বুঝতেছে বা বুঝতেছে না বা কার প্রবলেম হচ্ছে এটা কিন্তু ফেস দেখে বোঝা যেত। অনলাইনে কিন্তু এটা করা যাচ্ছে না, এটা একটা লিমিটেশন। এই জন্য আমি কিন্তু আমার মতো আগায় যাচ্ছি, আপনারা প্রবলেম হলে কিন্তু আমাকে রেইজ হ্যান্ড করবেন বা নক দিবেন। ঠিক আছে, না কিন্তু আমি আসলে বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন কি না বুঝতেছেন। সেই ক্ষেত্রে ক্লাসটা ইন্টারেক্টিভ হবে না, আপনারা একটু রেসপন্স করবেন যে হচ্ছে কারোর প্রবলেম হইলে বা হচ্ছে যদি মনে হয় স্যার বুঝছি, আপনি কন্টিনিউ করেন, রেসপন্স করবেন, তাইলে হচ্ছে সুবিধা আর কি। আর না হলে আপনারা না বুঝলে আমি আসলে বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কিনা। ঠিক আছে, এরপরে হচ্ছে একইভাবে যেমন P3 এর ক্ষেত্রে তাহলে দেখেন কি হলো, P3 তে আমার আগে ওয়েটিং টাইম কত ছিল, এর আগে কিন্তু ছিল 24 পর্যন্ত ওয়েট করতে, এখন P3 কিন্তু আমার ওয়েটিং টাইম জাস্ট 3। ঠিক আছে, এভারেজ ওয়েটিং টাইম কিন্তু আমার এখন 3 চলে আসলো, কারণ দেখেন আগে আমার এভারেজ ওয়েটিং টাইম ছিল 17, এখন সেটা 3। তার মানে আমার এই অর্ডারে যদি প্রসেসটা আসে বা এই অর্ডারে যদি প্রসেস করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি বেটার রেজাল্ট পাচ্ছি একটা। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আগেরটার থেকে বেটার হয়েছে। এই জিনিসটা মাথায় রাখবেন যে কখন বেটার বলতে আমাদের ওয়েটিং টাইম যদি একটা জিনিস বেশি বাফারিং করে বা বেশি সময় নেয়, অবশ্যই তাহলে সেটা পারফরমেন্স খারাপ। আর যদি কম সময় নেয়, ফাস্টার হয়, তার মানে সেটা বেটার। এই জিনিসটাই বুঝাইছে এখানে। এবং একইভাবে দেখেন আমাদের এভারেজ ওয়েটিং টাইম যেটা করছে, এভারেজ ওয়েটিং টাইম, এটা এভারেজ ওয়েটিং টাইম যেমন আমার 6 প্লাস 0 প্লাস 3,
এটা তো ওয়েটিং টাইম হবে না, এটা হবে কমপ্লিটেশন টাইম। এই জায়গায় ভুল আছে, এভারেজ ওয়েটিং টাইম হবে না, এটা হবে কমপ্লিটেশন টাইম বা টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে আমি যদি যেমন হচ্ছে P1, ঠিক আছে, P1 এর কমপ্লিটেশন টাইম হচ্ছে আমার 30, P1 এরটা হচ্ছে 30, এরপরে হচ্ছে P2 এর জন্য হচ্ছে 3, আর P3 এর জন্য হচ্ছে 6। এই জিনিসটা ওরা ঠিকমতো স্লাইডে লিখতে পারে না অর্ডারটা, বা এটাকে ভুল লিখছে, এটা হবে এটা ওয়েটিং কমপ্লিশন টাইম। ঠিক আছে, তো এইভাবে আর কি করতে হবে। আপনার এটা হচ্ছে মোটামুটি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মেন থিমটা আর কি। আমি আবার একটু একদম শর্ট ডিসক্রিপশনে শর্ট কিছু সেন্টেন্সে বলে দিচ্ছি এটা কি কি জিনিস মাথায় রাখবেন। প্রথমে হচ্ছে আমাদের এইরকম একটা টেবিল দেওয়া থাকবে, এবং টেবিল পাওয়ার পরে আপনার অলওয়েজ খেয়াল করতে হবে যে এর পাশে অ্যারাইভাল বা অ্যারাইভাল অর্ডারটা এভাবে দেওয়া আছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা সবসময় খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সরাসরি জ্ঞান চার্টে চলে যেতে হবে। জ্ঞান চার্ট বলতে আমাদের এটা তো কোশ্চেন, এই টেবিলটা তো কোশ্চেন, এই সলিউশনটা হবে জ্ঞান চার্ট থেকে। ঠিক আছে, এখান থেকে আমাদের সলিউশনটা স্টার্ট হবে। এটা হচ্ছে আমাদের সলিউশন। তো এখান থেকে আমাদের জ্ঞান চার্ট থেকে শুরু করব। জ্ঞান চার্ট তো অলরেডি বললাম কিভাবে করব, এবং জ্ঞান চার্ট করার সময়ও এটা খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যারাইভালটা কোন অর্ডারে আছে, ওই অর্ডারে আমরা জ্ঞান চার্ট করব। এবং এরপরে আমরা এর হচ্ছে ওয়েটিং টাইম বের করব, তারপরে তার হচ্ছে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বা হচ্ছে কমপ্লিশন টাইম বের করব। এবারে এইগুলা থেকে আবার এভারেজ করব। এভারেজ বলতে বোঝায় নাম্বার, টোটাল সামেশন প্লাস নাম্বার অফ প্রসেস দিয়ে ডিভাইড করলে আমাদের এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের হয়ে যাবে। তো এটাই আর কি, এক্সামে এরকমই কোশ্চেন করবে যে এরকম একটা দেওয়া থাকবে, জ্ঞান চার্ট ড্র করে এটার টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এবং হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এভারেজ ওয়েটিং টাইম বের করতে বলবে। অথবা এরকম হতে পারে যে হচ্ছে জাস্টিফাই করতে বলতে পারে যে হচ্ছে এই অর্ডারে কাজ করলে ভালো নাকি এই অর্ডারে কাজ করলে ভালো। যেমন আমরা কিন্তু এই অর্ডারটা P2 P3 P1 এই অর্ডারে আমরা বেটার পাইছি, এবং আগের অর্ডারে কিন্তু আমাদের খারাপ আসছিল। তো এই জিনিসটাই আর কি আস্ক করবে যে হচ্ছে কোন অর্ডারে আর কি জাস্টিফাই করো আপনার অ্যান্সার। যদি জাস্টিফাই করতে বলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট বেশি কিছু লেখা লাগবে না, দুইটা জ্ঞান চার্ট আঁকায় আমরা জাস্ট হচ্ছে এরকম সরাসরি এভারেজটা বের করে দেখাই দিব যে আমাদের আসলে কোনটা করতে হবে। ঠিক আছে, কারো কোশ্চেন নাই নাকি? সবাই বুঝতে পারছেন তো? জি স্যার। আপনারা কি বোর্ড হচ্ছেন নাকি? বোর্ড হচ্ছেন? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, লাইভ ক্লাসের মধ্যে তো আর হয় না একটু, এই জন্য আর কি। আপনাদের প্রবলেম হলে আমাকে নক দিবেন। আচ্ছা, এইখানে দেখেন একটা কোশ্চেন দেওয়া আছে, প্রসেস দেওয়া আছে, ডিউরেশন মানে এটা হচ্ছে বাস টাইম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে বাস টাইম। প্রসেসর বাস টাইম দেওয়া আছে, এটা একটু করেন তো, করে আমাকে রেজাল্ট বলেন আপনার কার কত আসতেছে। ওয়েটিং টাইম আর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম আর এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এটা রেজাল্ট একটু বলেন করে। সবার কাছে খাতা আছে না, পেপার আছে? জি স্যার। আচ্ছা, এটা একটু করে না স্যার, বলেন। নাই স্যার। আচ্ছা, যাদের কাছে আছে তারা একটু বলেন করে কথা হয়, যাদের কাছে নাই তাদের জন্য আমি আবার এটা করব, সমস্যা নাই। অথবা তারা একটু ব্রেন স্টর্মিং করেন, হইলে আমাকে বলবেন, আমি ওয়েট করতেছি।
ক্লিয়ার না এটা একটু দেখেন। যেমন হচ্ছে P1 প্রথমে আমাদের অ্যারাইভ হয়েছে কি P1, তাহলে P1 আমাদের 6 ইউনিট নিচ্ছে, ঠিক আছে, 0 থেকে 6। যেহেতু 6 ইউনিট নিচ্ছে স্টার্টিং এ, এটা তার মানে ওয়েটিং টাইম হচ্ছে আমার 0, ঠিক আছে, ওয়েটিং টাইম হচ্ছে আমার 0। তার মানে P1 হচ্ছে আমাদের এখানে আমি বলে দিলাম 0। এরপরে হচ্ছে আমার P2 8 ইউনিট নিচ্ছে, তার মানে 6 প্লাস 8, এটা গেছে হচ্ছে কত 14 পর্যন্ত, ঠিক আছে, 6 প্লাস 8 14। এখন আমার P2 কিন্তু ওয়েট করতে হয়েছে 6 ইউনিট পর্যন্ত, এটা এখানে বলছে যে P2 ওয়েটিং টাইম হচ্ছে 6। এরপরে আমার হচ্ছে P3 হচ্ছে 14 থেকে আরো 7 গেলে 21, তার মানে P3 ওয়েটিং টাইম হচ্ছে 14, দেখছেন, এখান থেকে 14 আর কি। এরপরে হচ্ছে আমার 21, এগুলো হচ্ছে আমার ওয়েটিং টাইম। তো আপনার এক্সামে এইভাবে ওয়েটিং টাইম, P1 এর ওয়েটিং টাইম, P2 P3 P4 এর ওয়েটিং টাইম এভাবে দেখাইতে হবে। দেখানোর পরে টোটাল যে এভারেজ ওয়েটিং টাইম সেটা এইভাবে বের করে দিতে হবে, ঠিক আছে। 10.25। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বা কম্পিটিশন টাইম, ওইটাও P1 এ P1 টার্ন অ্যারাউন্ড টাইম বা P1 কম্পিটিশন টাইম, P2 কম্পিটিশন টাইম, P3 কম্পিটিশন টাইম, এভাবে হচ্ছে লিখতে হবে। লেখার পরে আপনারা হচ্ছে এভারেজটা এখান থেকে এভাবে বের করে নেবেন। আর ঠিক আছে, এটা এই প্রসিডিউরে করতে হবে আর কি। বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। হ্যাঁ, এটা এক্সামের জন্য, থিওরি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এটা যদি আমরা কোড করতে যাই তাহলে কিভাবে করতে পারবো? আপনাদের আইডিয়া আছে? আইডিয়া করেন তো, মানে হচ্ছে কি করা যায়। যেমন আমাদের প্রথমে ইনপুট নিতে হবে প্রসেস, ঠিক আছে, একটা অ্যারের মধ্যে আমরা প্রসেসটাকে ইনপুট নিব, তাই না? প্রসেসটাকে জাস্ট ইনপুট নেওয়ার পরে আমাদের কাজ হবে কি, প্রসেস, আপনি যে জ্ঞান চার্টটা কল্পনা করেন, প্রথমটার ওয়েটিং টাইম আমরা 0 ধরে নিব। এরপরে P2, ঠিক আছে, P2 এর ওয়েটিং টাইম কি হবে? P2 এর ওয়েটিং টাইম হবে P1 এর ওয়েটিং টাইম প্লাস P1 এর বাস টাইম, এবং P3 এর ওয়েটিং টাইম কি হবে? P2 এর যে ওয়েটিং টাইম আমরা পাইছিলাম প্লাস P2 এর বাস টাইম, এভাবে আগাইতে হবে কিন্তু। মানে আমার যে কোনো প্রসেসের ওয়েটিং টাইম হবে তার আগের প্রসেসের ওয়েটিং টাইম আর প্লাস আগের প্রসেসের বাস টাইম, এভাবেই তো নাকি? জি স্যার। তাহলে আমরা একটু এটা ইমপ্লিমেন্ট করে দেখি কেমন আসে। জাস্ট সিম্পল অ্যালগরিদমে কোড করছেন না, ওইভাবে করতে হবে। জাস্ট এই অ্যালগরিদমটাকে আপনারা অ্যারে বাই দিয়ে যেভাবে পারেন এভাবে করে ফেলতে হবে আর কি। আমি এখানে সি দিয়ে করতেছি, আপনারা চাইলে এটা মোবাইলে, যাদের কম্পিউটারের প্রবলেম বলতেছেন তারা কিন্তু মোবাইলেও ভার্সন আছে কোড ব্লকসের, ওইখানে করতে পারেন, ঠিক আছে। আর যাদের কম্পিউটার আছে তারা এটা হচ্ছে জাভা, যদি ভালো পারেন জাভাতে করেন। স্যার স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আপনাদের লাস্ট সেমিস্টারে ল্যাব কিভাবে হয়েছে? ল্যাব কি টেস্ট হয়েছে, কোড দেখছে? না স্যার, তাহলে ল্যাব মার্কিং হয়েছে কিভাবে? ভাইবার স্যার হবে ল্যাব স্যার, বিভিন্ন কিছু। হুম, ভাইবা নেওয়া হয়েছে আমাদের। লাস্ট সেমিস্টারে তো আপনাদের ডাটাবেজ, মাইক্রোপ্রসেসরের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল, ওগুলা কিভাবে করছেন ল্যাবে? স্যার জাস্ট ভাইবা নেওয়া হয়েছে।
ভাইবার জন্য তো কি মানে ল্যাবে কি কোড দেখাইছে নাকি কিভাবে করাইছে? ল্যাবে স্যার কোড করাইছে, যেভাবে করাই সেভাবে আচ্ছা করাইছে। আর ল্যাব টেস্টটা আর কি ভাইভাতে দেওয়া হয়েছে। আচ্ছা, আমার ল্যাব টেস্ট কেমনে নিব আপনাদের বলছি মনে হয়। আমি ল্যাব কুইজ নিব, ভাইবা নিব, আর হচ্ছে একটা ল্যাব রিপোর্ট নিব। ঠিক আছে, জি এগুলার উপরে যেগুলো আমি করাবো এগুলার উপরে। আচ্ছা, আমাদের এখানে দেখেন আমরা হচ্ছে আগে কিছু এই ডিক্লেয়ার করে নিলাম। সাপোজ আমরা হচ্ছে কয়টা প্রসেস নাম্বার নিব। Sorry, আমরা হচ্ছে এই টাইমগুলা ক্যালকুলেট করে জাস্ট অ্যারেতে স্টোর করবো, এই জন্য কয়েকটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। নাম্বার অফ প্রসেস ধরেন এন এর মধ্যে নিলাম, আইটা আমি হচ্ছে লুপ কন্ট্রোল করার জন্য নিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ইনপুট দ্য নাম্বার অফ প্রসেস দিয়ে কয়টা প্রসেস নিব সেটা জাস্ট করে ফেলবো। যেমন হচ্ছে আমাদের এন দিলাম, ধরেন আমি 4টা প্রসেস ইনপুট নিব। ইনপুট দ্য নাম্বার অফ প্রসেস দিলাম। এখন আমি হচ্ছে কয়টা প্রসেস নিব সেটা মনে করেন বললাম, এন এর ভ্যালু আমি যে কয়টা ভ্যালু দিব সেই কয়টা আসলে ইনপুট নিতে পারবো আর কি। ঠিক আছে, এখন আমি এই কয়টা প্রসেস ইনপুট নিয়ে নিই। ফার্স্ট টাইম
আচ্ছা, এটা মনে করেন যে আমি প্রসেসের বাস টাইম গুলা ইনপুট নিলাম, ঠিক আছে, যে হচ্ছে আমার বলে দিলাম যে কয়টা নাম্বার অফ প্রসেস আমি বললাম, নাম্বার অফ প্রসেস হবে n। n দেওয়ার পরে আমি n সংখ্যক প্রসেস ইনপুট নিব। এটা হচ্ছে আমি জাস্ট প্রসেস ইনপুট নেওয়া বলতে আমাদের প্রসেস আর তার করসপন্ডিং বাস টাইমটা ইনপুট নিব। তো এটা নেওয়ার পরে আপনি তাহলে প্রিন্ট দিয়ে দেখতেও পারেন যে হচ্ছে লুপটা ঘুরায় যে বাস টাইম ইনপুট নেওয়া ঠিক আছে কিনা। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা হচ্ছে ওয়েটিং টাইমটা বের করব। ওয়েটিং টাইমটা বের করার সময় হচ্ছে আমাদের যে জ্ঞান চার্টটা ছিল ওইটা হচ্ছে আপনি সাপোজ করে নিতে পারেন, ড্র করে নিতে পারেন, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ওয়েটিং টাইমটা যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের কিন্তু অলওয়েজ ফার্স্ট ওয়ান, ঠিক আছে, যেমন আমাদের সবসময় প্রথম যে প্রসেসটা ছিল সেটার ওয়েটিং টাইম কিন্তু আমাদের অলওয়েজ 0 ছিল। এই জিনিসটা যেমন হচ্ছে প্রথমটার ওয়েটিং টাইম আমাদের অলওয়েজ 0 থাকে, তাই আমি এটাকে 0 ইনিশিয়ালাইজ করে দিই। আচ্ছা, 0 ইনিশিয়ালাইজ করার পরে এরপরে আমাদের ওয়েটিং টাইম, আমি কিন্তু বলছিলাম যে ওয়েটিং টাইম যখন আমরা দেখছি, দেখেন জ্ঞান চার্টটা যদি কল্পনা করেন, আমাদের প্রতিটা প্রসেসের ওয়েটিং টাইম কিন্তু তার আগের প্রসেসটা যেখানে শেষ হয়েছে সেটা কিন্তু ওয়েটিং টাইম, তার মানে তার আগের প্রসেসটার ওয়েটিং টাইম প্লাস বাস টাইম, এই দুটো যদি অ্যাড করি তাহলে আমাদের নেক্সট প্রসেসের ওয়েটিং টাইমটা পাবো। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি জ্ঞান চার্টটা শেয়ার করি, দেখেন এইখানে আমাদের কি ছিল, এখানে আমাদের P2 এর ওয়েটিং টাইম কত, 6। 6টা কিভাবে আসছে, P1 এর যে ওয়েটিং টাইম 0 সেটার সাথে P1 এর যে বাস টাইম সেটা যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু P2 এর ওয়েটিং টাইমটা পাইতেছি, তাই না? একইভাবে আমি যদি P3, ঠিক আছে, P3 এর ওয়েটিং টাইমটা চাই, তাহলে আমরা কি করব, এর আগে P2 এর ওয়েটিং টাইম আমরা কত পাইছিলাম, 6। 6 এর সাথে P2 এর এক্সিকিউশন টাইম বা বাস টাইম আমাদের কত, 8। এই 6 আর 8 যোগ করলে কিন্তু আমি P3 এর ওয়েটিং টাইম পাচ্ছি। তার মানে যে কোনো প্রসেসের ওয়েটিং টাইম আমরা কিভাবে পাচ্ছি, আগের প্রসেসের ওয়েটিং টাইম প্লাস বাস টাইম, ঠিক আছে। যেমন যদি আমরা i+1 নাম্বার প্রসেসটার ওয়েটিং টাইম পেতে চাই, তাহলে আমরা কি করব, i নাম্বার প্রসেসের ওয়েটিং টাইম প্লাস বাস টাইম, i+1 মানে তো i এর পরবর্তীটা, আর i মানে হচ্ছে i স্টেপেরটা, তার মানে i যদি হয় 2, i+1 হবে 3, এরকম আর কি। মানে 3 নাম্বারটা বের করতে চাইলে আমরা 2 নাম্বারটা ধরে করব, ঠিক আছে। জিনিসটা এরকম আর কি কোডটা। তাহলে এখানে দেখেন, এখানে আমরা কি করব, আমাদের প্রথমটার ওয়েটিং টাইম অলওয়েজ 0, এই জন্য আমরা ওয়েটিং টাইম অফ 1 আমি 0 ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমি ওয়েটিং টাইমটা 0 ডিক্লেয়ার করে দিলাম। এরপরে আমি কি করব, এরপর আমি জাস্ট লুপ ঘুরায় প্রতিটা প্রসেসের জন্য বের করার ট্রাই করব। আমাদের অ্যারেটা ছিল ডাব ওয়েট টাইম। ওয়েটিং টাইম যদি আমি i+1 বের করবো প্রতিটা ক্ষেত্রে, কারণ আমার i এর আগের স্টেপটা নিয়ে কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের কি করতেছি, ওয়েটিং টাইম i+1, তার মানে আমাদের কারেন্ট স্টেজের পরের স্টেপটা বের করতে হলে আমাদের আগের স্টেপ ওয়েটিং টাইম i আর বাস টাইম অফ i এটা বের করতেছি। প্রতিটা ক্ষেত্রে আমাদের এভাবে আপডেট হবে, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে আমাদের ওয়েটিং টাইমটা বের হয়ে যাবে। এরপরে আমি এখন জাস্ট প্রিন্ট দিয়ে দেখবো যে আমি আসলে যেটা বের করতেছি সেটা কি আসলে ঠিক আছে কিনা। এটা একটু আমি প্রিন্ট করে দেখি যে কি বলে।
waiting time of মনে করবে ওই বাসাতে উঠবো না আজকে উঠলাম আমি খালি তুমি মনে করবে শনিবার 14 তারিখে ঠিক আছে 14 তারিখে আমি বিকেলে বেরোবো যাবো এর থেকে হ্যাঁ বিকেলে এর থেকে যাবো এটি থেকে গে ঢাকাতে আপনার সাথেই যাবে তোর রুমের মানে তোর বাসার থেকে আমি মানে কালামপুরে রাত রাত্রে আমি ডাবল কোটেশন স্যার, ইন্টেলের পরে। দেখা যায়? জি স্যার। হ্যাঁ, এখানে দেখেন আপনার আমি এই যে বললাম যে প্রথমে ইনপুট চাইলো, ইনপুটটা নাম্বার। আচ্ছা, আমি এটা একটু সুন্দর করে সাজাই, লেখাগুলো একটু এদিক সেদিক হয়ে গেছে। ইনপুট দ্য নাম্বার অফ প্রসেস, তারপর এখানে একটা নিউ লাইন দিয়ে দেই। প্রসেস waiting time.
আচ্ছা, এখানে দেখেন যে আমাদের বলতেছে যে ইনপুট দ্য নাম্বার অফ প্রসেস অ্যাকর্ডিং টু আমাদের আগের লেসন অনুযায়ী যদি আমি এখানে 4 দেই, ঠিক আছে 4 দিলাম, এরপরে ইনপুট দ্য বাস টাইম অফ করসপন্ডিং প্রসেসের এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে কি করলাম, প্রসেসের এখানে আমি জাস্ট হচ্ছে এখানে আমার অ্যাকর্ডিং টু দ্য টাইম অনুযায়ী 6 দিলাম, তারপরে আমার ছিল কত 8 দিলাম, তারপরে দিলাম 7, তারপরে দিলাম 3। দেখেন এখন হচ্ছে ওয়েটিং টাইম কিন্তু আমার যেমন হচ্ছে প্রথমে 0, 6, 14, 21 আসার কথা ছিল, সেই অনুযায়ী কিন্তু আসছে, ঠিক আছে। তো এটা একটু এটা দেখেন যে হচ্ছে আমাদের ঠিক আছে কিনা, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। জি স্যার। এটা কি বুঝতে পারছেন? তার একবার একটু বুঝাই দিন। আমাদের আউটপুটটা কিভাবে আসছে, আর যেমন হচ্ছে আমাদের যেটা চাইছিলাম, আমাদের যেমন ইনপুটটা নাম্বার অফ প্রসেস, কয়টা নাম্বার অফ প্রসেস সেটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদের ইনপুটটা করসপন্ডিং বাস টাইম গুলো দিলাম, এবং একইভাবে আমাদের হচ্ছে ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে। আমাদের ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু ঠিকই আসছে এটা। কোডটা একবার আচ্ছা, একটু এখন বুঝাই দিন। হ্যাঁ বলেন, বুঝি না, আবার বলেন। প্রথম থেকে একটু ধরে ধরে বুঝাই দেন স্যার, ওই সিনট্যাক্সটা স্যার এরকম কোডটা বুঝাই দেই কোডটা নাকি? আমরা নতুন করতেছি স্যার, মানে সি দিয়ে করছি কিন্তু এরকম ভাবে সাজা করি নাই। কি আউট এটা মনে হয় প্রিন্টএফ বা এরকম কিছু। হ্যাঁ আচ্ছা, যেটা এখানে আপনার যেমন আমি এই যে এগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার তো বুঝছেন তাই না, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যারে ডিক্লেয়ার করলাম, এগুলো একই সিস্টেম। আর সি আউট এটা হচ্ছে জাস্ট ওই প্রিন্টএফ, মানে আপনি আউটপুটে যেটা দেখতে চান এখানে যেই ফরম্যাটে বসাবেন সেই ফরম্যাটে আসবে। যেমন হচ্ছে আমি এখানে এই যে এটা যদি আমার হচ্ছে ডাবল লেস দেন বলে আর কি, যেটাকে হচ্ছে আপনি ডাবল লেস দেন বলতে পারেন দুইটাই বসায়, ঠিক আছে। এটা কোটেশনের মধ্যে যেটা দিবেন সেটা স্ট্রিং হিসাবে সে আউটপুট উইন্ডোতে আসবে। আর এরপর আমি যা সাজাইছি এগুলা দিয়ে, এরপরে জাস্ট ইনপুট নেওয়ার জন্য সি ইন দিতে হবে। সি ইন এর জন্য আমি একটা এন এর ভ্যালু নিচ্ছি, এটা দিয়ে যেমন হচ্ছে আমি বললাম যে ইনপুট দ্য নাম্বার অফ প্রসেস, কয়টা প্রসেস নিতে চাও সেটা বললো, আমি কয়টা প্রসেস নিব এটা অনুযায়ী আমার নাম্বার এন এ আমি যে ভ্যালুটা দিব। যেমন সাপোজ আমার আউটপুট উইন্ডোতে এরকম আসে তাই না, ইনপুট দ্য নাম্বার অফ প্রসেস, ইনপুট দ্য নাম্বার অফ প্রসেস বলার পরে এখানে একটা দেখাচ্ছে ইনপুট দেওয়ার জন্য কি ইনপুট দিব, সেটা আমি সিন এন দিয়ে নিলাম, মানে এন এর ভ্যালু আমি যেটা প্রেস করব সেটাই সে ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমি এখানে 4 দিলাম ইনপুট হিসেবে নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে এটা যখন আমি নিলাম তখন আমি তো বলছি 4টা প্রসেস ইনপুট নিব, 4টা প্রসেস ইনপুট নিব বলতে 4টা প্রসেসের বাস টাইমটা নিব, ঠিক আছে। 4টা প্রসেস, যেমন এই যে ইনপুট দ্য বাস টাইম অফ করসপন্ডিং প্রসেস, এটা আসলো, একটা নিউ লাইন দিলাম, নিউ লাইন না দিলে আমার পাশাপাশি চলে আসতেছিল, এখন নিচে আসবে। এখন দেখেন i = 1 থেকে n, মানে কি আমি 1 থেকে n এর ভ্যালু আমি যেহেতু 4 দিছি তার মানে 4 বার সে লুপ ঘুরবে এবং 4টা ইনপুট নিবে। সি আউট প্রসেস, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি। সাপোজ আমার আউটপুট উইন্ডোতে আউটপুট উইন্ডোটা কই গেল, এটা আমি একটু উইন্ডোটা বের করি। আচ্ছা, এখানে যেমন আমার আউটপুট উইন্ডো, ঠিক আছে, আউটপুট উইন্ডোতে দেখেন প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4, মানে এখানে এইটা প্রিন্ট হচ্ছে, সাথে হচ্ছে আমার এই ইনপুটগুলা নিচ্ছে। আমার এখানে যদি প্রসেস 1, 2 প্রিন্ট না দিতাম তাইলে প্রথম যারা বুঝবে না তাদের আসলে বুঝতে সমস্যা হইতো যে আসলে ইনপুটগুলা কোথায় যাচ্ছে। এজন্য আমি প্রসেস 1, 2, 3 এটা প্রিন্ট করলাম। এটা প্রিন্ট করার জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এখানে দেখেন এখানে প্রসেস, ঠিক আছে, প্রসেস দিলাম, দেওয়ার পরে আই হচ্ছে নাম্বার, যেহেতু এটা ইন্টিজার, এটা যদি আমি এই কোটেশনের মধ্যে লিখি তাহলে কাজ করবে না। এই জন্য আমার এখানে একটা ব্রেক সাইন দিয়ে আমি হচ্ছে প্রসেস এতটুকু প্রিন্ট হবে, হওয়ার পরে আই এর ভ্যালু যেটা সেটা প্রিন্ট হবে, i 1 2 3 এভাবে প্রিন্ট হতে থাকবে, এবং তারপরে আমার এই ক্লোজ হয়ে ইকুয়াল সাইনটা আসবে, ঠিক আছে। আসার পরে তারপরে হচ্ছে সিন ইনপুট নিতে থাকতেছি, আমি যে নাম্বার বাস টাইমগুলো সেটা আমি ইনপুট নিতে থাকবো।
ঠিক আছে, বাস টাইমটা আমি জাস্ট অ্যারের ভ্যালু হিসেবে ইনপুট নিতে থাকলাম। এতটুকু পর্যন্ত কি বুঝছেন ইনপুট আউটপুট নেওয়াটা? এটাই বোঝা গেছে? এখানে যদি Yes, sir. স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন যে স্যার এটা কেন করলেন বা এখানে ইকুয়াল কেন দিলেন, এগুলো জিজ্ঞেস করতে পারেন। প্রবলেম নাই না এটাই? না। আচ্ছা, এরপরে এখন আমি জাস্ট মেইন ক্যালকুলেশনে আসবো। এতক্ষণ আমি ইনপুট আউটপুট কাজ করলাম, এখন আমি মেইন ক্যালকুলেশনে আসবো। আমার মেইন ক্যালকুলেশনটা কি আমি অলরেডি বলছি যে ওয়েটিং টাইম যখন আমি ক্যালকুলেট করবো, আমার প্রথম এলিমেন্টের কিন্তু কোনো ওয়েটিং টাইম নাই, সে কিন্তু 0 থেকে শুরু করছে। ঠিক আছে, এই জন্য আমি আগে ডিফাইন করে দিলাম, হ্যাঁ প্রথম যেটা ওয়েটিং টাইম 1, যেটা অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে প্রসেস 1 এর ওয়েটিং টাইমটা আমি 0 করে দিচ্ছি। এরপরে আমি হচ্ছে লুপের কাজ শুরু করব। লুপের কাজ আমি কিভাবে করব, যেমন হচ্ছে ওয়েটিং টাইম i+1, i+1 মানে আই বলতে ধরেন যে 1, 1 নাম্বারটা তো আমি 0 করলাম, এখন 2 নাম্বারটা বের করতে হলে কি করব, 1 + 1, i এর ভ্যালু 1 + 1, এখন 2 নাম্বারটা বের হবে। 2 নাম্বারটা কিভাবে বের হবে, এই যে i ওয়েটিং টাইম i এর সাথে বাস টাইম i, তার মানে i এর মান কত, 1 নাম্বারটার ওয়েটিং টাইম কত, আমি 0 অলরেডি বলে আসছি, এবং 1 নাম্বারটার বাস টাইমও আমি অলরেডি ইনপুট নিয়ে আসছি 7। ঠিক আছে, তাহলে আমি 2 নাম্বারটার ওয়েটিং টাইম কেমনে পাচ্ছি, 1 নাম্বারটার ওয়েটিং টাইম আর 1 নাম্বারটার বাস টাইম বের করলে 2 নাম্বারটার ওয়েটিং টাইম পাই যাচ্ছি। একইভাবে i এর ভ্যালু যখন 1 ইনক্রিজ করে 2 হইলো, অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল অফ লুপ, ফর লুপ, এখানে আমার যখন আবার i এর ভ্যালু 2 হইলো, তখন কি হবে, 2 + 1 মানে হচ্ছে 3, 2 + 1 মানে 3 নাম্বারটার ওয়েটিং টাইম কিভাবে বের হবে, i এর ভ্যালু 2, 2 নাম্বারটার ওয়েটিং টাইম আমরা একটু আগে যেটা বের করলাম, প্লাস বাস টাইম, 2 নাম্বারটার বাস টাইম তো আমরা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি। এইভাবে লুপটা চলতে থাকবে 4 নাম্বার এলিমেন্ট পর্যন্ত। তার মানে আমাদের 1 2 3 4 সবগুলা 4 নাম্বার পর্যন্ত কেন চলবে, কারণ n এর ভ্যালু আমরা 4 নিচ্ছি, 4টা প্রসেস, এটাই জাস্ট। ঠিক আছে, ওয়েটিং টাইম এখানে বের করলাম। এখন বের করার পরে আমি জাস্ট প্রিন্ট করে দেখতেছি আমি যে কাজগুলো করলাম আমার ওয়েটিং টাইমটা কি ঠিক ঢুকতেছে নাকি বেঠিক ঢুকতেছে বা উল্টা পাল্টা ঢুকতেছে। এটা দেখার জন্য একই সিস্টেমে আমি এটা জাস্ট প্রিন্ট দিলাম ওয়েটিং টাইম, এটা প্রিন্ট না দিলেও সমস্যা নেই, এটা দেখার জন্য জাস্ট আউটপুটে দেখাবে ওয়েটিং টাইম। ঠিক আছে, দেওয়ার পরে এখন সি আউট আমি ওয়েটিং টাইম একই সিস্টেমে লিখলাম, কোন নাম্বারটা পিআই, কোন প্রসেসের ওয়েটিং টাইম কত, এটা প্রিন্ট করার জন্য আমি ইন্ডেক্সটা লিখতেছি i এর ভ্যালু। দেওয়ার পরে আমি যে ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করলাম অ্যারে, এই অ্যারের ভ্যালুটা আমি এখানে বসায় দিচ্ছি। ঠিক আছে, যেমন আমি এখানে যে এই ওয়েটিং টাইম আমার যে আপডেট হচ্ছে বুদ্ধিটা, এই ওয়েটিং টাইম এবং পরবর্তীতে এই অ্যারেটা এখানে চলে আসবে, সেখানে জাস্ট প্রিন্ট করে দিচ্ছে। এটা হচ্ছে জাস্ট ভ্যালুটা প্রিন্ট করতেছে, যেহেতু এটা একটা ইন্টিজার অ্যারে আর এইটাও একটা ইন্টিজার ভ্যালু, এটা আমার হচ্ছে ইন্ডেক্সটা প্রিন্ট করতেছে। ঠিক আছে, আর এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমার স্ট্রিং গুলাকে আমি এভাবে লিখবো, কোটেশন দিয়ে দিয়ে লিখতে হবে। স্ট্রিং যা লিখবেন প্রিন্টে, মানে আপনি যেটা আউটপুটে দেখতে চান ওইটাই তো স্ট্রিং, ওই স্ট্রিংটাকে আমি হচ্ছে কোটেশন দিয়ে দিয়ে লিখবো। দেখেন এখানে সি আউটের মধ্যে কোটেশনে যা দিছি সেটাই কাজ করতেছে। ঠিক আছে, নিউ লাইন দিলাম, 2টা নিউ লাইন পাইছে। যেমন আমি ফর এক্সাম্পল আমি এখন নিচে যাই, আমার আউটপুটে যাই, দেখি আমার আউটপুট কি বলে। আচ্ছা, অ্যাকর্ডিং টু মাই আউটপুট দেখেন আউটপুট কি বলতেছে। আউটপুটে আমার যেখানে যেখানে আমি নিউ লাইন দিছি বা যা যা করছি সেইগুলাই কিন্তু সে দেখাচ্ছে। ঠিক আছে, যেমন এই যে আমি বললাম 4টা প্রসেস ইনপুট নিব, নাম্বার অফ প্রসেস 4 দিলাম, এরপরে অ্যাকর্ডিং টু 1 2 3 এগুলো আই প্রিন্ট করে আমি এখানে ইন্ডেক্সগুলো নিচ্ছি, এবং একইভাবে প্রতিটা অ্যারের জন্য একটা করে 4টা ভ্যালু ইনপুট নিলাম। এবং এইটাই পরবর্তীতে যে ওয়েটিং টাইমটা আমি যে প্রিন্ট দিলাম, দেখেন আমি যেই সিস্টেমে সাজাইছি ওই সিস্টেমেই কিন্তু আমার আউটপুটটা আসছে। এখানে আমি প্রথমে ওয়েটিং টাইম লেখার পরে কোটেশন দিয়ে পি এতটুকু পর্যন্ত একটা স্ট্রিং এ রাখছি, এরপরে 1টা শুধু একটা 1 2 3 ডিজিটগুলা মানে ইন্টিজার ভ্যালুগুলা প্রিন্ট দিছি, দেওয়ার পরে কিন্তু আমি কোটেশন দিয়ে এতটুকু প্রিন্ট দিছি, তারপরে আবার ব্রেক সাইন দিয়ে আমি হচ্ছে ভ্যালুগুলা প্রিন্ট দিছি, অ্যারের ভ্যালুগুলা, মানে আমি যেই সিস্টেমে যেই ফরম্যাটে আমি সাজাইছি ওই ফরম্যাটেই আমার প্রিন্ট গুলো আসছে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। কোশ্চেন নাই কোনো স্যার কারো? ওখানে একটা কোশ্চেন ছিল স্যার আমার। হ্যাঁ বলেন। কোডটা একটু বের করুন। হ্যাঁ বলেন। কোশ্চেন আছে কোডে কোনো? জি স্যার, ওখানে স্যার ওয়েটিং টাইমটা 1 নাম্বার ইন্ডেক্সেরটা তো আমরা বের করেই নিছি স্যার। হ্যাঁ 1 নাম্বারটা আমরা বের করেই নিছি।
কিন্তু লুপ আবার 1 থেকেই যে চালালেন হ্যাঁ হ্যাঁ, স্যার, লুপ 1 থেকে চালাচ্ছি কারণ আমার লুপের মধ্যে কিন্তু 1 এর কাজ আছে। দেখছেন এই যে এই দুইটা কাজ, বুঝেন নাই মনে হয়, আবার বলতেছি। যেমন হচ্ছে আমি 1টা তো বের করে নিলাম, ঠিক আছে? এই 1টা বের করছি কেন? কারণ 1টা অলওয়েজ 0 হয়। আমি কিন্তু 1টা বের করি না, আমার বের করতেছি দেখেন এখানে কি, এটা কিন্তু আমার বের করতেছি আগের ভ্যালুগুলোকে বেস করে, তাই না? মানে 2 হ্যাঁ দেখেন এখানে আমি কি করছি, 1 এর ভ্যালু কত, 1 প্লাস 1, তার মানে কত, 2 না? বুঝছেন না বুঝেন নাই? দেখেন এর ভ্যালু আমি 1 নিয়ে ঢুকলাম, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু 1টাই আবার বের করতেছি না, আমি কিন্তু 1 এর সাথে 1 যোগ করে নিচ্ছি, তার মানে কি 1 এর ভ্যালু এক এক করে বাড়তেছে। 1 প্লাস 1 2 নাম্বারটা বের হলো, এরপরে এর ভ্যালু আবার 2 হবে, তখন 2 প্লাস 1 3 নাম্বারটা বের হলো, এভাবে আর কি। বুঝতে পারছেন না বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ আমি এখানে জাস্ট প্লাস করে নিচ্ছি, আমি কিন্তু ওই 1 নাম্বারটাই আবার বের করি না, আমি কিন্তু 2 নাম্বার 3 নাম্বার এভাবে বের করতেছি। এখন আমি বলতে পারেন যে স্যার তাইলে আমার এখানে 1 দেওয়ার দরকার কি, আমি তো এখান থেকে 2 থেকেই শুরু করতে পারি। হ্যাঁ অবশ্যই আপনি 2 থেকে শুরু করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এখানে মাইনাস দিতে হবে। মাইনাস কেন দিতে হবে? কারণ আমি যদি এখানে দিই ওয়েটিং টাইম অফ i, সাপোজ আমি যদি এটা দাঁড়ান চেঞ্জ করে করি, ধরেন এটা আমি 2 থেকে শুরু করব, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আমাদের লুপের যদি আমি এটা 2 থেকে শুরু করি, সরি 2 থেকে শুরু করি, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি i দিতে পারতেছি, কিন্তু সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে -1 দিতে হবে। -1 কেন দিতে হবে? কারণ আমি অলরেডি বলছি যে আমার হচ্ছে কি, প্রতিটা ওয়েটিং টাইম, কারেন্ট ওয়েটিং টাইম আমার আগেরটার বাস টাইম প্লাস ওই আগে যেটার বাস টাইম নিছে ওইটার ওয়েটিং টাইম। মানে আমি যদি P2 বের করতে চাই, তাহলে আমার P1 এর যে ওয়েটিং টাইম ছিল ওটার সাথে P1 এর যে আমি বাস টাইম ইনপুট নিছি, এই দুইটা অ্যাড করলেই আমার কি হবে, P2 এর ওয়েটিং টাইমটা পাবো। এজন্য আমি দেখেন এখানে, সেই ক্ষেত্রে আমি যদি 2 থেকে নেই, আমি এখানে মাইনাস করতে হবে আমার। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আর কারো কোশ্চেন আছে কোনো? কোড টোটাল কমপ্লিট হয় নাই, আমরা ওয়েটিং টাইম এগুলো বের করব। আজকে তো আমাদের সময় শেষ হয় না, আপনাদের পরবর্তীতে ল্যাব কি 40 থেকে? জি স্যার 40। হ্যাঁ এটা আমরা আবার নেক্সট ল্যাবে বাকিটা করব। নেক্সট ল্যাবে এটা আপনারা একটু বাসায় যেয়ে, এটা তো রেকর্ডিং থাকবেই, আর তারপরে একটু এটা আপনারা জাস্ট বাসায় যায় এই কোডের একটু কি করবেন, ব্রেনস্টর্মিং করবেন কেমনে হচ্ছে। আপনার এটা কোড ব্লকস আমি করাইলাম, আপনারা মোবাইলে একটা কোড ব্লকস নামায়ও করতে পারেন, অ্যাপস নামায়ও করতে পারেন, সেটা করবেন, এবং অথবা খাতায় লিখবেন, লিখে আরো যদি কোশ্চেন থাকে সেটা বের আইডেন্টিফাই করবেন, করে নেক্সট ল্যাবে আমাকে জিজ্ঞেস করবেন, এবং এর পরবর্তীতে যে স্টেপগুলো ছিল এভারেজ বা টার্ন অ্যারাউন্ড টাইম, ওইটা আমরা এর পরবর্তী থেকে নেক্সট ল্যাবে বের করব। ঠিক আছে, নেক্সট ল্যাবে আমরা এই কাজটা করব। তো তার আগে আপনারা অবশ্যই বাসায় এটা একটু হোমওয়ার্ক করবেন, এই যতটুকু কোড করলাম এটা নিয়ে একটু হোমওয়ার্ক করবেন, আর অ্যালগরিদমটা যাতে ভুলে না যান, অ্যালগরিদমটা মাথার মধ্যে রাখবেন, কারণ নেক্সট ল্যাবেও কিন্তু এটার উপরে আমরা কাজ করব। ভুলে গেলে যদি আপনি থিওরি ভুলে যান, তাহলে কিন্তু আপনি কোড কিছুই বুঝবেন না, কেন এটা করতেছি, তখন আপনার মাথায় কোশ্চেন আসবে যে কেন আমরা এটা করব। কেন করব এটা বোঝার জন্য আপনার ওই থিওরিটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন?